স্মার্টফোনের প্রসেসরকে আমরা সাধারণ অর্থে ফোনের মস্তিষ্ক বললেও কারিগরি ভাষায় একে বলা হয় এসওসি বা সিস্টেম অন এ চিপ। 10 মিনিটের আলোচনার শুরুতেই আমাদের বোঝা দরকার যে কম্পিউটারের মতো ফোনের সব যন্ত্রাংশ আলাদা থাকে না। এই ছোট্ট নখের সমান চিপটির ভেতরেই থাকে প্রসেসর, গ্রাফিক্স কার্ড, কৃত্রিম বুদ্ধিমত্তার জন্য এনপিইউ এবং ক্যামেরার জন্য আইএসপি এবং নেটওয়ার্ক মডেম। অর্থাৎ আপনি যখন ফোন দিয়ে ছবি তোলেন তখন আইএসপি কাজ করে, যখন ভিডিও এডিট করেন তখন জিপিইউ সক্রিয় হয়, আর যখন ইন্টারনেট ব্রাউজ করেন তখন মডেম কাজ করে। এই সব কিছুর সমন্বিত রূপই হলো প্রসেসর। এটি আপনার প্রতিটি আঙুলের স্পর্শকে বৈদ্যুতিক সংকেতে রূপান্তর করে এবং মিলিসেকেন্ডের মধ্যে তার ফলাফল স্ক্রিনে ফুটিয়ে তোলে। প্রসেসরের শক্তি বোঝার জন্য দুটি প্রধান মাপকাঠি হলো কোর এবং ক্লক স্পিড। একটি কোরের অর্থ হলো একটি স্বাধীন কাজের ইউনিট। বর্তমানের ফোনগুলো সাধারণত অক্টাকোর বা 8টি কোরের হয়ে থাকে। এই 8টি কোর কিন্তু সবসময় একসাথে কাজ করে না। এতে সাধারণত দুটি ভাগ থাকে। একটি হলো পারফরম্যান্স কোর, যা ভারী কাজের সময় কাজ করে, আর অন্যটি হলো এফিসিয়েন্সি কোর, যা ছোটখাটো কাজের সময় কাজ করে যাতে ব্যাটারি কম খরচ হয়। এর সাথে যুক্ত হয় ক্লক স্পিড, যা গিগাহার্টজ দিয়ে প্রকাশ করা হয়। একটি প্রসেসরের ক্লক স্পিড যত বেশি হবে, প্রতি সেকেন্ডে তত বেশি ডেটা প্রসেস করতে পারবে। সোজা কথায়, কোর হলো শ্রমিকের সংখ্যা আর ক্লক স্পিড হলো তাদের কাজ করার গতি। প্রসেসরের আলোচনার সবচেয়ে গুরুত্বপূর্ণ শব্দ হলো ন্যানোমিটার। আপনি হয়তো শুনেছেন 3 ন্যানোমিটার বা 5 ন্যানোমিটার প্রযুক্তির কথা। প্রসেসরের ভেতরে কোটি কোটি ক্ষুদ্র ট্রানজিস্টর থাকে। এই ন্যানোমিটার হলো সেই ট্রানজিস্টরগুলোর মধ্যকার দূরত্ব। অতীতের প্রসেসরগুলো ছিল 28 বা 14 ন্যানোমিটারের, যা আকারে বড় ছিল এবং প্রচুর তাপ উৎপন্ন করত। কিন্তু বর্তমানের 3 বা 4 ন্যানোমিটার প্রযুক্তিতে ট্রানজিস্টরগুলো এতই ক্ষুদ্র যে একটি চিপের ভেতর কয়েকশো কোটি ট্রানজিস্টর বসানো সম্ভব। ন্যানোমিটার যত কম হয়, ইলেকট্রন তত কম দূরত্ব অতিক্রম করে, ফলে প্রসেসর দ্রুত কাজ করে এবং ফোনের ব্যাটারি অনেক কম খরচ হয়। এটি বর্তমানে স্মার্টফোনকে পাতলা এবং শক্তিশালী করার মূল রহস্য। প্রসেসর জগতের লড়াইকে 3টি ভাগে ভাগ করা যায়। প্রথমত, অ্যাপেলের এ সিরিজ বায়োনিক চিপসেট। অ্যাপল তাদের অপারেটিং সিস্টেম নিজেই তৈরি করে বলে তাদের হার্ডওয়্যার এবং সফটওয়্যারের মধ্যে অসাধারণ মেলবন্ধন থাকে। এরপরই আসে কোয়ালকমের স্ন্যাপড্রাগন। অ্যান্ড্রয়েড জগতে একে রাজার আসনে বসানো হয়, কারণ এদের ইমেজ প্রসেসিং এবং ভিডিও এডিটিং পারফরমেন্স অত্যন্ত নির্ভরযোগ্য। সবশেষে আছে মিডিয়াটেক। একসময় মিডিয়াটেককে সস্তা বলা হলেও বর্তমানে তাদের ডাইমেনসিটি সিরিজ স্ন্যাপড্রাগনকে কড়া টক্কর দিচ্ছে। বিশেষ করে কম দামে ভালো পারফরমেন্স এবং 5G সাপোর্টের জন্য মিডিয়াটেক এখন অনেকের প্রথম পছন্দ। এছাড়া স্যামসাংয়ের এক্সিনোস এবং গুগলের টেনসর চিপসেটও বাজারে নিজস্ব জায়গা দখল করে নিয়েছে। বর্তমান সময়ের প্রসেসরগুলো শুধু গতির জন্য নয়, বরং কৃত্রিম বুদ্ধিমত্তা বা এআইয়ের জন্য বেশি পরিচিত। বর্তমানের প্রতিটি ফ্ল্যাগশিপ প্রসেসরে একটি শক্তিশালী এনপিইউ থাকে। এই এনপিইউ আপনার ফোনের ক্যামেরা দিয়ে তোলা ছবিকে রিয়েল টাইমে এডিট করে সুন্দর করে তোলে, আপনার ব্যবহারের ধরন বুঝে ব্যাটারি ব্যাকআপ বাড়িয়ে দেয় এবং ভয়েস কমান্ড দ্রুত চিনতে সাহায্য করে। অতীতের প্রসেসর এই ক্ষমতা ছিল না বললেই চলে। বর্তমানে আমরা এমন এক সময় আছি যেখানে প্রসেসর নিজেই শিখতে পারে আপনি ফোনের কোন অ্যাপটি কখন ব্যবহার করবেন এবং সেই অনুযায়ী আগে থেকে মেমোরি রেডি করে রাখে। 10 মিনিটের এই আলোচনার শেষে প্রশ্ন আসে, আপনি কোন প্রসেসরের ফোন কিনবেন? এটি সম্পূর্ণ নির্ভর করে আপনার বাজেটের ওপর। আপনি যদি একজন সাধারণ ব্যবহারকারী হন, তবে আপনার জন্য 3 থেকে 4 বছর আগের পুরনো ফ্ল্যাগশিপ চিপসেট বা বর্তমানের মিড রেঞ্জ চিপই যথেষ্ট। মনে রাখবেন, র্যাম বা ক্যামেরা বড় সংখ্যার হতে পারে, কিন্তু প্রসেসর যদি দুর্বল হয় তবে সেই ফোনটি 1 থেকে 2 বছরের মধ্যেই স্লো হয়ে যাবে। তাই ফোন কেনার সময় সবসময় প্রসেসরের মডেল এবং এর আর্কিটেকচার নিয়ে ইন্টারনেটে একটু রিসার্চ করে নেওয়া জরুরি।